ওকে, সো এরপর দেখো, এবার আমরা কিছু সহজ ম্যাথ করব। ধরো তোমার কাছে এরকম 4টা ব্রিক আছে, এই সেম ব্রিক 4টা আছে আর কি, এরকম সবাই গ্রাউন্ডে, সবগুলা গ্রাউন্ডে রাখা। ওকে, এটা হচ্ছে ব্রিক নাম্বার 1, এটা হচ্ছে ব্রিক নাম্বার 2, এটা হচ্ছে ব্রিক নাম্বার 3, এটা ব্রিক নাম্বার 4। এখন আমি তোমাদেরকে বললাম যে এই সবগুলো ব্রিক হচ্ছে সেম, মানে প্রত্যেকটাই 3 কেজি করে, সবগুলো ব্রিক হচ্ছে আইডেন্টিক্যাল অ্যান্ড প্রত্যেকটা ব্রিকের হাইটও সেম। এই হাইটগুলো হচ্ছে 10 সেন্টিমিটার করে সবার। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি এই ব্রিকগুলোকে একটার উপর আরেকটা রেখে, যেমন এই ব্রিকটাকে এখানে এটার উপর রাখবো, দেন এই ব্রিকটাকে আবার তার উপর রাখবো, এই ব্রিকটাকে এখান থেকে এখানে রাখবো, এরকম একটা টাওয়ার বানাইতে চাচ্ছি বা একটা পাইল বানাইতে চাচ্ছি। সো আমার কোশ্চেন হচ্ছে যে এই কাজটা করতে ওয়ার্ক কত। ওকে, সো আমরা আবার ব্রিকগুলোকে আগের জায়গায় রাখি। সো এখানে টোটাল ওয়ার্ক কত? সো এখানে টোটাল ওয়ার্কটা কিভাবে বের করা যেতে পারে, কেউ বলতে পারবা? গুড। সো এইভাবে করব। দেখো, ফার্স্টে দেখো, এই অবজেক্টটাকে তো আমরা মুভি করতেছি না, সো ওইটার জন্য কোনো ওয়ার্ক নেই, মানে একদম নিচে ফাউন্ডেশন হিসেবে বা বেইজে যেটা থাকবে ওইটার জন্য কোনো ওয়ার্ক করতে হবে না। আমার ওয়ার্ক করতে হবে মেনলি এইখান থেকে। সো আমি এই অবজেক্টটাকে যখন এখান থেকে এখানে উপরে উঠায় রাখবো, আরেকবার দেখো, আমি যখন এই অবজেক্টটাকে মানে এই অবজেক্টটা এখানে ছিল, ঠিক আছে, এইখানে ছিল, আমি এটাকে যখন এইখান থেকে এইখানে উঠায় রাখবো, আমার সেন্টার অফ ম্যাসের কতটুক ডিসপ্লেসমেন্ট হচ্ছে দেখো। এখন সেন্টার অফ ম্যাসটা এইখানে আর আগে ছিল এইখানে, সো ডিসপ্লেসমেন্টটা কত বলো তো? আরও চিন্তা করে বলো। দুই নাম্বার ব্রিকটা এখান থেকে এখানে রাখছি, সেন্টার অফ ম্যাস কতটুক উপরে উঠলো তাহলে? 10, কারণ এই যে এইটুক হচ্ছে 5, আবার এইটুকু 5, সো 5 + 5 10, জাস্ট ওই একটা ব্রিকের থিকনেস অ্যামাউন্ট, তাই না? আগে এটা এখানে ছিল 15 বলছো, এটা হচ্ছে এই সেন্সে যে গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে, বাট তার আগে তো ওই যে তোমার সেন্টার অফ ম্যাসটা 5 সেন্টিমিটার উপরে ছিল, তাই না? এখানে তো এটা 5 সেন্টিমিটার উপরে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 15, তাহলে এইটুক হচ্ছে 10। মানে এই ব্রিকটাকে আমার কতটুকু উপরে উঠাতে হচ্ছে তার নিজের থিকনেস অ্যামাউন্ট। সো এটা হচ্ছে 2, মানে ওয়ার্ক ডানটা হবে এই ব্রিকটার জন্য 2 ইন্টু, এটা হচ্ছে সেকেন্ড ব্রিকের জন্য, ফার্স্ট ব্রিকের জন্য ওয়ার্ক হচ্ছে 0, সেকেন্ড ব্রিকের জন্য এটা হচ্ছে 3 ইন্টু 3, এটা 3 হবে, 3 ইন্টু 9.8 ইন্টু 10 সেন্টিমিটার হচ্ছে 10 ইন্টু 10⁻²। আচ্ছা, এবার 3 নাম্বার ব্রিকটার জন্য দেখি। 3 নাম্বার ব্রিকটা এখানে ছিল, আমি তাকে এখান থেকে উঠায় এই জায়গাতে রাখবো, তাহলে তার সেন্টার অফ ম্যাস, এটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? না, আরও চিন্তা করে দেখো, কত? 20, হ্যাঁ, তাই না? কারণ এই যে এটা গ্রাউন্ড থেকে কত হাইটে ছিল আগে? 5, আর এখানে এটা কত হাইটে আছে? 10 + 10 + 5, 25, সো ডিসপ্লেসমেন্টটা কত? 20। ওকে, সো W3 এটা হচ্ছে 3 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 10⁻²। সিমিলারলি W4 হবে 3 ইন্টু 9.8 ইন্টু 30 ইন্টু 10⁻²। সো আমার টোটাল ওয়ার্ক হবে এই চারটার সাম,
সো আমি যদি 3 ইন্টু 9.8 ইন্টু 10⁻²টা কমন নেই, এখানে কি পাচ্ছি? এটাকেও দেখো এইভাবে চিন্তা করা যায়, এটা হচ্ছে 3 ইন্টু 9.8 ইন্টু 0। সো কী পাচ্ছি? 0 প্লাস 10 প্লাস 20 প্লাস 30, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। যাই হোক, এটা ক্যালকুলেট করা তো খুবই সহজ, বাট আমি ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কথাটা কেন বললাম, এটা বুঝছি সবাই যে এই চারটাকে উপরে রেখে একটা টাওয়ার বানাইতে কত ওয়ার্ক করতে হবে। কারো কোশ্চেন আছে এখানে? সো এখন এটা ওই যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কথাটা কেন আনলাম, ধরো আমি তোমাকে খুব জেনারেলাইজড করে একটা কোশ্চেন দিলাম। আমি তোমাকে বললাম যে এরকম কিছু ব্রিক আছে, কয়টা ব্রিক আছে? এনটা ব্রিক আছে। তোমাকে কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকবে যে দেয়ার আর এন ব্রিক্স, টোটাল এনটা ব্রিক আছে, দেয়ার আর টোটাল এন ব্রিক্স। আমরা এখানে কোশ্চেনটা লিখি, there are total n identical bricks and তাদের প্রত্যেকের হাইট হচ্ছে h। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য টোটাল ওয়ার্ক, সরি ফাইন্ড দ্য ওয়ার্ক টু বিল্ড আ পাইল, মানে একটার উপর আরেকটা রেখে একটা স্তম্ভ বা একটা কলাম বা একটা টাওয়ার বানানোর জন্য। ফাইন্ড দ্য ওয়ার্ক টু বিল্ড আ পাইল প্লেসিং one above another. ওকে, বলছে যে এরকম এনটা ব্রিক আছে, এক একটা হাইট হচ্ছে h। সো বের করো যে একটার উপর আরেকটা রেখে যদি একটা পাইল বা একটা কলাম বানাইতে চাই বা একটা টাওয়ার বানাই, সেখানে ওয়ার্ক কত। সো এই যে তোমার আইডিয়া সেম, প্রথমটার জন্য কোনো ওয়ার্ক নাই। আচ্ছা, এখানে আরও বলা আছে প্রত্যেকের ম্যাস হচ্ছে m, আইডেন্টিক্যাল, যেহেতু মানে আইডেন্টিক্যাল মানে একই রকম। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু প্রথমটার জন্য mg0, পরেরটার জন্য mgh, তারপরেরটার জন্য mg2h। কেন 2h বুঝতেই পারতেছো যে এই ব্রিকটা যখন এইখান থেকে এইখানে উঠানো হবে, তার সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট হবে কতটুকু? তার নিজের হাইটের সমান, মানে একটা ব্রিকের হাইটের সমান, তাই না? জাস্ট এই যে এইখান থেকে এইখানে উঠতেছে। ওকে, আবার এটা এখানে রাখার পর তারপরের ব্রিকটা কয়টা ব্রিকের সমান উপরে উঠবে? 2টা। ক্লিয়ার? সো এর জন্য আমার ফর্মুলাটা কীরকম হবে দেখতে? mg0 প্লাস mgh প্লাস mg2h দেন mg3h প্লাস ডট ডট ডট। দেখো প্রথম ব্রিকটা কতটুকু উপরে উঠতেছে, সরি এটা হচ্ছে সেকেন্ড ব্রিক উঠতেছে h হাইটে, থার্ড ব্রিক উঠতেছে 2h হাইটে, ফোর্থ ব্রিক উঠতেছে 3h হাইটে। তাহলে nth ব্রিক কত হাইটে উঠবে বলো? হ্যাঁ, n-1h। দেন আমি যদি সবার mg গুলো কমন নেই, তাহলে কি পাবো? h প্লাস 2h। আচ্ছা, সবার hই কমন নিয়ে নিলাম, mgh কমন নিলাম, তাহলে কি পাবো? 1, এটা তো 0, এটা বাদ। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1। 1 থেকে n-1 এর সামেশন কত বলো? সমান্তর ধারা অ্যারিথমেটিক প্রোগ্রেশন n-1 ইন্টু n বাই 2। ওই যে 1 থেকে n পর্যন্ত সাম হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, তাহলে 1 থেকে n-1 পর্যন্ত সাম কত? n-1 ইন্টু n-1 প্লাস 1/2, এত। সো এইটা আমাদের অ্যান্সার। এরকম কোশ্চেনও আসে, ঠিক আছে, কোনো ডাটা না দিয়ে জাস্ট এইটা বের করতে বলবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে?
আচ্ছা, এরপর আরেকটা কেস দেখি। ধরো এখানে একটা টেবিল আছে এরকম, ধরো এরকম একটা টেবিল আছে, অ্যান্ড এই টেবিল থেকে একটা চেইন ঝুলতেছে, একটা চেইন ঝুলতেছে। আর সেই চেইন দিয়ে আমি এখানে একটা বালতি ঝুলাইছি। ওকে, এখানে বলা আছে লেংথ অফ দ্য চেইন is 2 meter. Mass of the chain in per unit length one kg per meter। আর আরও বলা আছে যে এই যে বালতিটা, এখানে এই চেইনটার লেন্থ দেওয়া, এটা হচ্ছে 2 মিটার, আর এই বালতিটার দেওয়া আছে, এটা হচ্ছে 30 সেন্টিমিটার। এটা একটা সিলিন্ড্রিক্যাল বালতি, এই টাইপের। পুরোটাই পানি দিয়ে ভরা, সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। আর এই বালতিতে পানি আছে হচ্ছে, মানে অ্যামাউন্ট অফ ওয়াটার হচ্ছে 3 কেজি। আর এই বালতিটার হাইট হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, সো এখন আমাকে জিজ্ঞেস করছে আমি এই চেইনটাকে কি করবো, এখান থেকে টেনে উপর উঠাবো, মানে এই পুরা বালতিটাকে আমি উপরে উঠাতে চাই। দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই। হ্যাঁ, আমি এই পুরা চেইনটাকে টেনে এভাবে উপরে উঠাতে চাই, যে মানে আমি এদিক থেকে এটাকে টান দিব, এটা একটা পুলির মতো। আমি কি করলাম, এইখান থেকে এটাকে ধরে টান দিয়ে এমনভাবে উঠাবো যাতে এই ফাইনালি এই বালতিটা এই জায়গাতে থাকে, এই লেভেলে থাকে। এটা ধরো একটা ক্লোজড বালতি, মানে এটা পুরোপুরি ক্লোজ করা। সো আমি চাচ্ছি যে তুমি চেইন দিয়ে এটাকে টেনে উপরে উঠাবা এরকম। ওকে, সো এখানে আমার মানে এটা জানতে চাচ্ছি যে এখানে টোটাল ওয়ার্ক কত। একটু দাঁড়াও, ঠিক আছে, আমি এভাবে টেনে উঠাতে চাচ্ছি বালতিটাকে। সো এখানে আমরা কিভাবে করতে পারি, কেউ বলতে পারবা? তোমার মাথায় যে কোনো আইডিয়া আসলে বলতে পারো। হ্যাঁ, বালতিটার মাস হচ্ছে ওই পানিটার ম্যাসই আর কি, মানে ওই বালতিটার ম্যাস খুব নেগলিজিবল, আমরা মেইনলি পানি টেনে তুলতেছি আর কি। সো আইডিয়াটা বলতে পারো যে এটা কিভাবে করা যায়। চেইনটাকে টেনে তুলবো, বালতির উপরে উঠাবো, সো টোটাল ওয়ার্ক কত, এটা কিভাবে করতে পারি? ম্যাচটা হবে 3 কেজি। আর এখানে মানে লেন্থটা কি এই যে 2 মিটার প্লাস 30 সেন্টিমিটার হবে? না, এটা একসাথে করা যাবে না। এখানে মেইন কথা হচ্ছে যে তুমি কিন্তু এখানে দুইটা জিনিস উপরে উঠাচ্ছ। একটা হচ্ছে এই চেইন নিজে উপরে উঠে আসছে পুরোটা,
আর এই বালতিটা উপরে উঠে আসছে, তাই না? মানে ওই ওয়াটারটা উপরে উঠে আসছে। সো আমাদের স্টেপ বাই স্টেপ চিন্তা করো, এখানে তোমার টোটাল ওয়ার্ক হবে তাহলে চেইনটা লিফট করার জন্য যে ওয়ার্ক সেটা, প্লাস এই ওয়াটার পটটাকে ইয়া করার জন্য উঠাইতে যে ওয়ার্ক সেটা। ওকে, এবার এই চেইনটা উঠাইতে কত ওয়ার্ক করতে হবে? চেইনের ম্যাস কত বলো? বলা আছে যে লেংথ অফ দ্য চেইন ইজ 2 মিটার আর ম্যাস অফ দ্য চেইন ইন পার ইউনিট লেংথ হচ্ছে 1 কেজি পার মিটার। তাহলে চেইনের ম্যাস কত? 2 কেজি। মানে এখানে বলছে যে এই চেইনটার প্রত্যেক 1 ইউনিট লেংথের ম্যাস হচ্ছে 1 কেজি করে। তো চেইনটা যদি 2 মিটার লং হয় তাহলে টোটাল ম্যাস কত? 2 কেজি ইনটু 9.8 ইউনিট দিয়ে লিখি। আর এবার বলো তো এই চেইনটা যে আমি উপরে উঠাইলাম, আমি এইচ এর ভ্যালু কত লিখব? দেখি এটা বলতে পারো কিনা। চেইনটা যে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এইচ এর ভ্যালু কত হবে? মানে এম জি তারপর এইচ কত হবে এখানে? না 2 না, আর একটু চিন্তা করে দেখো কত। হ্যাঁ, কেন? কারণ এই যে এটার পুরো চেইনটার সেন্টার অফ ম্যাস আছে মাঝখানে এখানে, সেটাকে তুমি উঠাইতে চাও এই জায়গায়, তাই না? সো ভার্টিক্যালি কতটুকু উপরে উঠাইলা দেখো, 1 মিটার, তাই না? হাফ। সো এই জায়গায় আমার এটা হবে 2 ইন্টু তোমার 9.8 ইন্টু 1 প্লাস, এবার এই পটটার কথা চিন্তা করো, পটটার সেন্টার অফ ম্যাস হচ্ছে এই জায়গায়, সেটা উঠছে এইখানে। সো এখানে আমার টোটাল হাইটটা কত? 2 প্লাস 2 প্লাস 30/100। প্রথমটাই ঠিক ছিল, কেন দেখো? কারণ এইটুক হচ্ছে কি 2, এইটুক হচ্ছে 2, এইটুক হচ্ছে 15, আর এইটুক আবার 15, তাই না? সো সেন্টার অফ ম্যাস কতটুকু উঠলো? 2 প্লাস 30 সেন্টিমিটার, 2 মিটার প্লাস 30 সেন্টিমিটার। সো এটা হবে এম হচ্ছে 3 কেজি, এই পটের জন্য বের করতেছি, ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু এখানে সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত? 2 মিটার প্লাস 30 সেন্টিমিটার বা 0.3 মিটার। এই তো। সো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। কারো কোশ্চেন থাকলে বলতে পারো। সো আমরা ইন্ডিভিজুয়ালি চেইনের জন্য বের করলাম আর পটের জন্য বের করলাম। আমরা এখন আর শর্ট একটা টপিক দেখে আজকে শেষ করে দিব, মানে ম্যাথ আর কি। সো আমরা অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি তো আগের চ্যাপ্টারে একটু বলে আসছিলাম, তাই না? অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি আমরা কাইনেটিক এনার্জি নিয়ে পরে পড়বো নেক্সট ক্লাসে, বাট আজকে একটু আমি হালকা একটু আইডিয়া দিতে চাই। সো অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি পড়ছিলাম যে একটা অবজেক্ট যদি শুধু রোটেট করে, সে একটা সিলিন্ডার, তো সিলিন্ডার যদি এইভাবে রোটেট করে, শুধু রোটেট করে, তখন তার কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, যেখানে আই হচ্ছে কত, এটা যদি আর হয় আর এই টোটাল লেংথ যদি এল হয় আর এটার ম্যাস যদি এম হয়, তাহলে আই হচ্ছে হাফ এম আর স্কোয়ার। লেংথটা ম্যাটার করে না সিলিন্ডারের। সো এটা হচ্ছে শুধু অ্যাঙ্গুলার কাইনেটিক এনার্জি। এই অবজেক্টটা যদি একটা ফিক্সড জায়গায় রোটেট করতে থাকে শুধু, যেমন একটা ওই যে ঘুড়ি ওড়ানোর সময় যেটা ঘুরে, সেটা ওই যে ঘুড়ির নাটাই যেটা, সেটা কিন্তু এইভাবে ঘুরতে থাকে, জাস্ট একটা ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করে। সো ওইটার কাইনেটিক এনার্জি হচ্ছে এত। আর একটা অবজেক্ট যদি রোটেটও করে আবার সামনের দিকেও আগায়, মানে এরকম একটা প্লেনের উপর, ধরো এখানে একটা প্লেন, যদি একটা প্লেন থাকে আর সেই প্লেনের উপর একটা
সিলিন্ডার যদি এভাবে রোটেটও করে আবার সামনের দিকেও আগায়। তার এদিকে একটা ভেলোসিটি আছে ভি আর একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে ওমেগা আর এটা হচ্ছে আর। তো তখন তার টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে দুইটার সাম। একটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস আর একটা হচ্ছে তার লিনিয়ার কাইনেটিক এনার্জি বা ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। অ্যান্ড আমরা জানি যে এখানে অ্যাকচুয়ালি এই ভি আর ওমেগার মধ্যে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাই না? সো হাফ, আবার তোমার যদি ধরো এটার রেডিয়াস না বলে দিয়ে জাস্ট রেডিয়াস অফ গাইরেশন বলা থাকে, তখন আই ইজ ইকুয়াল টু কী লেখা যাবে? এম কে স্কোয়ার। আমি অল পসিবল ভ্যারাইটি দেখাচ্ছি, এগুলো আমরা পরের দিন ম্যাথে দেখব। সো হাফ এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, এভাবে লেখা যায়। আর দেন এখানে আবার চাইলে অ্যাকচুয়াল ফর্মুলাটাও লেখা যায়, যে হাফ ইন্টু হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, দেন এখানে এই ওমেগা স্কোয়ার আর স্কোয়ারকে কি লেখা যায়? ভি স্কোয়ার। আচ্ছা, তোমরা একটু এটা করো তো, যে সাপোজ একটা টেবিলের উপর একটা স্ফিয়ার আছে এরকম। সো এই স্ফিয়ারটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, একটা স্ফিয়ার বা একটা ফুটবল। সো এই ফুটবলটা ধরো এইদিকে 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে সামনের দিকে আগাচ্ছে, আর তার এইটা রেডিয়াস হচ্ছে 40 সেন্টিমিটার, সরি রেডিয়াস হচ্ছে সে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার রেডিয়াসে একটা ফুটবল 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এই দিকে যাচ্ছে, ঘুরতে ঘুরতে যাচ্ছে। সো তার টোটাল কাইনেটিক এনার্জি কত? এটা একটু সবাই বের করে আমাকে জানাও, চ্যাট বক্সে লেখো, ঠিক আছে? ও আচ্ছা, এখানে তো আমি ম্যাচ দিইনি। হ্যাঁ হ্যাঁ, 2 কেজি ম্যাচ, 2 কেজি। সবাই চ্যাট বক্সে অ্যান্সার লিখবা। আদনানের অ্যান্সারটা একটু ভুল হয়েছে, আর একবার ট্রাই করো। এটা কিন্তু একটা স্ফিয়ার বা গোলক। হ্যাঁ, আদনানের এবার হয়েছে। এটা হচ্ছে একটা স্ফিয়ার বা গোলক। এটা হলো না, ফুটবল তো হলো। ও হ্যাঁ, ভালো পয়েন্ট রেজ করছো। আচ্ছা, সবাই এটা সলিড ধরে করো, সলিড ধরে করো, ঠিক আছে? এটা ফুল ধরে করে হ্যাঁ হলো। আচ্ছা, এক কাজ করো, হলো আর সলিড দুইটার অ্যান্সারই লেখো, ঠিক আছে? হলো আর সলিড দুইটা অ্যান্সারই লেখো, ভালো পয়েন্ট। হলো আর সলিড দুইটা অ্যান্সারই লেখো। রাহাতের অ্যান্সার হয় নাই, সাফওয়ানেরটাও হয় নাই, আফিয়ারটাও হয় নাই।
একটু সবাই ভালো মতো চিন্তা করো যে এটা কীভাবে করা যায়। সোয়াদেরটাও হয় নাই। সলিড বা হলো দুইটাই করে দেখতে পারো, দুইটা অ্যান্সারই লেখো, ঠিক আছে? এটা একটা সলিড স্ফিয়ার বা একটা হলো স্ফিয়ার হিসেবে চিন্তা করে দেন করো। না, মাহিরের হলোর অ্যান্সারটা হয় নাই, আদনানেরটা হয়েছে, আদনানের দুইটাই হয়েছে, ভেরি গুড। বাকিরা একটু ট্রাই করো। ফর্মুলা একটাই, ইকে ইজ ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। দেন কেয়ারফুলি সব ভ্যালুগুলো বের করে বসাও। আচ্ছা আমি বলি, ঠিক আছে? দেখো, ধরো এটাকে যদি সলিড ধরো, হ্যাঁ রাহাতের এবার হয়েছে, এটাকে যদি সলিড ধরো তাহলে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ, সলিড স্ফিয়ারের জন্য আই হচ্ছে 2/5 এম আর স্কোয়ার। ঠিক আছে? দেন এখানে কি আসে, 1/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার। সো এখানে আসে 7/10 এম ভি স্কোয়ার। হ্যাঁ রাহাতের সলিডেরটাও হয়েছে। সো 7/10, এম হচ্ছে 2, ভি হচ্ছে, মানে এখানে অ্যাকচুয়ালি রেডিয়াসটা দেওয়া লাগে না, ভি হচ্ছে এত। সো অনেক সময় তুমি কোশ্চেনে রেডিয়াস না দেখলে ঘাবড়ায় যাওয়ার দরকার নেই। সো এটা আসে 35 জুল। হ্যাঁ মাহিরের হলরটা হয়েছে। দেন হলরটা দেখো, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার্ড প্লাস হাফ আই হচ্ছে 2/3 এম আর স্কোয়ার। হলোস্ফিয়ারে বা ফাঁপা গোলকের ক্ষেত্রে আই হচ্ছে 2/3 এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, অ্যান্ড দেন 1/3 এম ভি স্কোয়ার। এই দুইটা মিলে ভি স্কোয়ার হয়। সো এখান থেকে আসে 5/6 এম ভি স্কোয়ার, 5/6 এম ভি স্কোয়ার। সো 5/6 ইন্টু এম ইন্টু 5 স্কোয়ার কত আসে, 41.67। যাদের অ্যান্সার মিলে নাই সবাই বুঝতে পারছো? যদি কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ভাইয়া, ওই যে হ্যাঁ শুরুতে যে হ্যাঁ বলো সৎ, বলো তুমি। আচ্ছা ভাইয়া, শুরুতে যে হাফ বাই ওমেগা হুম স্কয়ার হুম। ফর্মুলাটা লিখেছেন, এটা কিসের ফর্মুলা ছিল? আরেকবার একটু বলবেন? হ্যাঁ এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি, মানে টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি প্লাস লিনিয়ার কাইনেটিক এনার্জি, বা এটাকে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিও বলে। ওকে, সো একটা অবজেক্ট যদি রোটেটও করে আবার সামনেও আগায় তখন তার দুইটা কাইনেটিক এনার্জি থাকে, একটা হচ্ছে রোটেশনের জন্য হাফ আই ওমেগা স্কোয়ার, এই যে এটা, আর সে যদি সামনে আগায় তাহলে ওই যে আগে যেটা আমরা 9-10 থেকেই জানি হাফ এম ভি স্কোয়ার, সেটা। বাকিরা আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, তাইলে ফুটবল কি এখন সলিড ধরবো না হলো ধরবো? বাতাস থাকে এর ভিতরে। এটা কোশ্চেনে বলে দিবে, বাট হলো ধরে করাই উচিত এটা। ওকে, সো হলো স্ফিয়ার ধরেই করা উচিত। সো দেন আচ্ছা এবার আমরা একটা কোশ্চেন দেখি। এটা হচ্ছে যে একটা কলম, ওই যে লাস্ট দিন যেটা বলছিলাম,
একটা কলম এভাবে খাড়া করে রাখছো, এখন এটা যদি হঠাৎ করে পড়ে যায়, ধরো তুমি তোমার টেবিলে একটা কলম এভাবে রেখে দিছো, দেন দেখবা যে ওইটাকে ঠেলাও দেওয়া লাগবে না, বা হালকা যদি একটু টোকা দাও দেখবা ওইটা উল্টায় এভাবে পড়ে গেছে, তাই না? তো এখন আমি জানতে চাই যে এটা যে এখানে এভাবে উল্টায় পড়লো, তাহলে এটা কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মাটিকে হিট করবে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি with which the pen will hit the ground. এটা একটু আমাদের পরের ক্লাসে আমরা যে থিওরি পড়বো, একটা থিওরি আছে ওয়ার্ক এনার্জি থিওরেম বা কাজ শক্তি উপপাদ্য, ওইটা পড়ার পর অ্যাকচুয়ালি এটা আরও ক্লিয়ার হবে, বাট স্টিল এটা বুঝতে খুব বেশি কষ্ট হবে না, তোমাদের 9-10-এর নলেজে এটা বোঝানো যায়। সো একটা কলম যদি এভাবে উল্টায় এভাবে পড়ে যায় তখন কত কাইনেটিক এনার্জিতে হিট করবে নিচে। সো সেটার জন্য আমার যেটা করতে হবে, দেখো একদম প্রথমে পোটেনশিয়াল এনার্জি কত, যে এটা ওই মানে এটার আমাদের বলা আছে যে এটার লেংথ হচ্ছে এল, এই কলমটার লেংথ হচ্ছে এল আর ম্যাস হচ্ছে এম। ওকে, সো আমি জানতে চাই কত কাইনেটিক এনার্জিতে হিট করবে। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, এই কলমটার এই পজিশনে পটেনশিয়াল এনার্জি হচ্ছে mg/L/2, কারণ ওর সেন্টার অফ ম্যাস কত হাইটে আছে L/2। এটা আমরা নেক্সট দিন আবার দেখবো পটেনশিয়াল এনার্জি যখন পড়বো, বাট এখন তো একটু বুঝতেছো, কারণ ওই যে আমরা সবসময় কি আসলে সেন্টার অফ ম্যাস কতটুকু উপর উঠছে সেইটা ক্যালকুলেট করি। জাস্ট উল্টোভাবে চিন্তা করো, এই কলমটা আগে এরকম শোয়ানো ছিল, তুমি যদি ওকে দাঁড়া করাও তাহলে তোমার ওয়ার্ক করতে হইতো কত, mg/L/2। ওই ওয়ার্কটাই কি ওর মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে জমা আছে। সো এইটুকু বুঝতে কষ্ট হবে না যে এই খাড়া অবস্থায় কলমটার পটেনশিয়াল এনার্জি হচ্ছে mg/L/2, আর শোয়ানো অবস্থায় কলমটার পটেনশিয়াল এনার্জি কত বলো তো? এগুলো আমরা পরে কিন্তু আবার ডিসকাস করব, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট একটু আজকে দেখাই দিচ্ছি। বাট এই পটেনশিয়াল কাইনেটিক এনার্জি এগুলো অনেক ডিটেলস আমরা পরে দেখব। বাট এখানে এই শোয়ানো অবস্থায় পটেনশিয়াল এনার্জি কত বলো তো? হ্যাঁ, mg0 বা 0। তাহলে এই পজিশন থেকে মানে কলমটা যখন এভাবে উল্টায় পড়লো তখন আমার পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে কত, mg/L/2 থেকে 0। অ্যান্ড তোমরা 9-10 এটা পড়ছো না যে পটেনশিয়াল এনার্জি যতটুকু চেঞ্জ হয় সেটাই আসলে কি, মানে পটেনশিয়াল এনার্জি যত কমে সেটাই হচ্ছে কি গেইন ইন কাইনেটিক এনার্জি। ওই যে তোমরা এরকম অঙ্ক করতে না যে একটা অবজেক্ট উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সো এতটুক নিচে নামার পর এখানে কনজারভেশন অফ এনার্জি দেখাইতে, যে উপরে টোটাল এনার্জি আর এই পজিশনে টোটাল এনার্জি সেম, তাই না? যে এখানে টোটাল পটেনশিয়াল এনার্জি, এখানে টোটাল এনার্জিটাই ছিল পটেনশিয়াল এনার্জি, আর এখানে ওই টোটাল এনার্জিটার একটা পোর্শন হচ্ছে পটেনশিয়াল আর একটা হচ্ছে কাইনেটিক, মানে একটা হচ্ছে বিভব আর একটা হচ্ছে গতি। আচ্ছা, সো এটাই হচ্ছে কি গেইন ইন কাইনেটিক এনার্জি। এগুলো আমরা আবার দেখবো নেক্সট ক্লাসে। সো এই এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। সো mg/L/2 এখন একটা অবজেক্ট জাস্ট রোটেট করে পড়তেছে, ওর কিন্তু কোনো ধরনের লিনিয়ার মুভমেন্ট নেই, হচ্ছে কি জাস্ট রোটেট করতেছে, রোটেশনাল মুভমেন্ট। সো ওর এই কাইনেটিক এনার্জিটা কি একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি 12I ω², রাইট? প্রথমে ওর ওমেগা কত ছিল 0, আর ফাইনালি ধরো ওর ওমেগা হয়েছে ওমেগা, মানে যেই ভেলোসিটিতে হিট করলো সেটা হচ্ছে 12I ω² মাইনাস 12I 0², মানে গেইন, যেহেতু গেইন মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে কতটুক কাইনেটিক এনার্জি আমি অ্যাচিভ করলাম। সো এটা 0 আর কি। সো এখান থেকে কি লেখা যায় এখন বলো তো, এই যে কলমটা ঘুরে পড়ছে, এই কলমটার আই এর ফর্মুলা কোনটা? একটা কলম, মানে একটু ট্রাই করে দেখো, টেবিলের উপর একটা কলম রেখে একটু টোকা দাও, দেখো পড়ে যাবে। সো এই রোটেশনে, এই টাইপের রোটেশনে আই এর ফর্মুলা কোনটা হয় বলো তো? ml²/3। কারণ ওই যে আমরা পড়ছিলাম যে একটা রড যদি তার এক পাশ দিয়ে পাসিং অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরে তখন আই হচ্ছে 1/3 ml²।
আর যদি মাঝখান দিয়ে পাসিং অ্যাক্সিস দিয়ে ঘুরে তখন হচ্ছে ml²/12। এটা তো মাঝখানে না, এখানে রোটেশনটা হয়েছে কোন জায়গায়, এই জায়গায় না, এই যে এইটা হচ্ছে কি অ্যাক্সিস, দেখো জাস্ট এই জায়গাটা ফিক্সড, ওইটাকে সেন্টার করে পুরো কলমটা ঘুরে গেছে। সবাই এটা বুঝছো যে এখানে আই এর ফর্মুলা হবে 1/3 ml², আর এটা হচ্ছে ω²। দেন এল একটা কেটে দাও, কাটো, এখানে কি আসে, ω = 3g/L। কারো বুঝতে প্রবলেম আছে এটা? আচ্ছা এখন বলো তো যে আমি যদি, হ্যাঁ মাহির বলো। আগের হ্যান্ড ও আচ্ছা হ্যান্ড রেজ করিনি। আচ্ছা, এখন আমি যদি ধরো তোমাকে জিজ্ঞেস করি, এই কলমটা এভাবে পড়ছে ঠিক আছে, হিট করার সময় এই প্রান্ত, এই এন্ডটার লিনিয়ার ভেলোসিটি কত ছিল বা রৈখিক বেগ কত ছিল? এই প্রান্তটার, এটা এই যে কলমটা উল্টায় পড়লো, এই পয়েন্টটার ভি কত, মানে লিনিয়ার ভেলোসিটি কত হিট করার টাইমে? 0। হ্যাঁ, আর এই পয়েন্টটার, হ্যাঁ ভি ইজ ইকুয়াল টু কত? আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে ওমেগা, এই যে এটা বের করছি, ওমেগা ওমেগা ইনটু এল। এল, গুড। ওই যে আমরা জানি ভি সমান ওমেগা আর, সো এখানে ওমেগার সাথে সেন্টার থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্স বের করতে হবে, সেই ডিস্টেন্সটা কোথায়, একদম এল ডিস্টেন্স আছে, সো ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল, সেটা হবে √3gl। মানে এই যে ওমেগার ভ্যালু বসাইছি, দেন ওইটার সাথে এল মাল্টিপ্লাই করছি, √3gl আসছে। আচ্ছা এবার আফিয়া বলো তো যে এখানে মিড পয়েন্টের ভি কত, মানে এই কলমটার মিড পয়েন্টের ভি কত লিখতে পারবো এই জায়গায়? হ্যাঁ, W/L/2। এভাবে তোমাকে যে কোনো পয়েন্টের জন্য ভি বের করতে বলতে পারে, সো এটা আসবে √3g/L ইন্টু L/2। ওকে, এগুলো আবার ডিসকাস করবো, সমস্যা নেই, এগুলো যখন কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি পড়াবো ও তখন আবার দেখবো, জাস্ট আজকে একটু আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।